কি বলছিলাম, হ্যাঁ। তাহলে এই যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, যে আচরণের ক্ষেত্রে যে পার্থক্যটা দেখা যাচ্ছে, এই পার্থক্যটা একটা বৈষম্যের সৃষ্টি করছে। বৈষম্য কি অর্থে? না, এই যে বললাম যে আমরা প্রত্যাশিত বা আমরা প্রত্যাশা করছি কি, যে ছেলেরা বাড়ির বাইরের কাজ করবে, মেয়েরা বাড়ির মধ্যেকার কাজ করবে বা পরিবারের মধ্যেকার কাজ করবে। কিন্তু বৈষম্যটা এই অর্থে দাঁড়াচ্ছে, আমরা কিন্তু বাড়ির বাইরের কাজটাকে বেশি ইম্পর্টেন্স বা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি বাড়ির মধ্যেকার কাজের তুলনায়। আমরা সব সময় টাকা উপার্জনকে, চাকরি করাকে আমরা সব সময় হোম ম্যানেজমেন্টের তুলনায় বেশি ইম্পর্টেন্স মনে করছি। যে এই যে বাড়ি ম্যানেজ করা, ঠিক সময় খাবার পাচ্ছি আমরা, রান্না করা, বাচ্চা প্রতিপালন করা, এই সমস্তগুলো কিন্তু আমাদের কাছে লেস ইম্পর্টেন্ট, আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ তুলনায় বাড়ির বাইরের কাজগুলো আমাদের কাছে যতটা বেশি ইম্পর্টেন্ট বলে প্রতিপন্ন হয়। তো এখান থেকে একটা ডিসক্রিমিনেশন আসছে, এখান থেকে একটা অসাম্য আসছে, এবং এই অসাম্যের দরুন নারীরা বা মেয়েরা বিভিন্নভাবে অপ্রেসড হচ্ছে, বিভিন্নভাবে শোষিত হচ্ছে। ঠিক আছে? তো আমরা এই তিন ধরনের অপারেশনের কথা আমরা জানবো, যে মেয়েরা মূলত তিন ভাবে বা তিন ধরনের ক্ষেত্রে অপারেশন দেখা যায়। সেগুলো কি না, তিনটে মোড আমরা জানবো, তিনটে অপারেশনের তিনটে মাধ্যম বা তিনটে ক্ষেত্র। এবং এই তিনটে ক্ষেত্র হচ্ছে, প্রথমটা হচ্ছে সেক্সিজম, সেকেন্ড হচ্ছে প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র, এবং থার্ড হলো ফেলোসেন্ট্রিসিজম। ক্লিয়ার? প্রথমটা হচ্ছে, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যারা শুনতে পাচ্ছ না, রেকর্ডিংটা দিলে ওখান থেকে শুনে নেবে, হ্যাঁ। তো ওখান থেকে তো শোনা যাবে, কারণ তাদের নেটওয়ার্ক এর প্রবলেম হচ্ছে, এই জন্য শুনতে পাচ্ছ না তোমরা। আচ্ছা, এটার জন্য বলা আর কি, যেটা বলছিলাম, যে তিন ধরনের অপারেশন দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে সেক্সিজম, সেকেন্ড প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র, এবং থার্ড হলো ফেলোসেন্ট্রিসিজম। ঠিক আছে? তো আমরা এই তিনটে আলোচনা করব, সেক্সিজম কি, প্যাট্রিয়ার্কি কি, ফেলোসেন্ট্রিজম কি, এবং কিভাবে মেয়েরা অপ্রেসড হচ্ছে। ঠিক আছে? সেক্সিজম বলতে কি বোঝাচ্ছে? সেক্সিজম বলতে বোঝাচ্ছে any verbal or any visible act or speech or attitude which treats women as inferior to men। অর্থাৎ সেক্সিজম বলতে বোঝাচ্ছে সেই সমস্ত ভিজিবল অর্থাৎ দৃশ্যমান ঘটনাবলী বা কাজকে, বা সেই সমস্ত ঘটনাবলী বা সেই সমস্ত ভিজিবল অ্যাক্ট বা স্পিচ, সেই সমস্ত কথাবার্তা, সেই সমস্ত টেক্সট মেসেজ, সেই সমস্ত দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, যেগুলোর দ্বারা আমরা মেয়েকে ছোট করি। মেয়ে যে সময়, অর্থাৎ সেক্সিজম বলতে বোঝাচ্ছে সেই সমস্ত কথাবার্তা, সেই সমস্ত দৃষ্টিভঙ্গি, সেই সমস্ত কাজ বা অ্যাক্ট, যেগুলো মেয়েকে ছোট প্রতিপন্ন করে, যেগুলো মেয়েদেরকে তুচ্ছ মনে করে, সেগুলোকে বলা হচ্ছে সেক্সিজম। ঠিক আছে? আবার বলছি, সেক্সিজম বলতে বোঝাচ্ছে সেই সমস্ত ভিজিবল অ্যাক্ট, সেই সমস্ত কাজকে, সেই সমস্ত কথাবার্তাকে, সেই সমস্ত অ্যাক্টিভিটিসকে, সেই সমস্ত অ্যাটিটিউডকে, যেগুলোর দ্বারা আমরা মেয়েদেরকে ছোট করি, যেগুলোর দ্বারা মেয়েদেরকে তুচ্ছ বলে প্রতিপন্ন করা হয়, মেয়েদেরকে ছোট বলে মনে করা হচ্ছে, ছোট করা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে সেক্সিজম। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল, টিজ করা মেয়েদেরকে, টন্টিং করা, এগুলো সেক্সিজম, কারণ এগুলোর মাধ্যমে মেয়েদেরকে আমি ছোট করছি। কোনো মেয়েকে কেউ টিজ করছে, টন্টিং করছে, এই টন্টিং টিজই নয় শুধুমাত্র, এছাড়া যে এই যে বিভিন্ন আমাদের বিভিন্ন টেক্সট মেসেজ, আমরা আমাদের কাছে বিভিন্ন টেক্সট মেসেজ আছে, বা আমরা শেয়ার করি, সেগুলো হয়তো মজার ছলে করি, বা হয়তো কখনো এতটা ভেবে করি না, কিন্তু সেগুলোর মধ্যে অনেক সেক্সিজম উপাদান রয়েছে। যেমন ধরো, যে দেখবে
বিভিন্ন মেসেজ আছে, যে ধরো একটা এরকম একটা মেসেজ যে মেয়েদের হার্ট অ্যাটাক হয় না কারণ মেয়েদের হার্ট নেই। তো এই ধরনের আমরা সকল জোকস আমরা শেয়ার করি, তাই তো? এগুলো সেক্সিজম। সেক্সিজম এই অর্থে এই মেসেজটার দ্বারা, এই টেক্সটার দ্বারা আমরা কিন্তু মেয়েদেরকে ছোট করছি। রিয়েলিটি কিন্তু সেটা নয়, মেয়েদের হার্ট অ্যাটাক হয় না সেটা নয়, মেয়েদের হার্ট অ্যাটাক হয়। Clear? অর্থাৎ এরকম কোন টেক্সট যেগুলো মেয়েদেরকে ছোট করা হচ্ছে, যেগুলো মেয়েদেরকে আমরা, যেগুলো দ্বারা আমরা মেয়েদেরকে ছোট বলে, তুচ্ছ বলে প্রতিপন্ন করছি, সেই সমস্ত টেক্সট বা কথাবার্তা বা আচরণ, দৃষ্টিভঙ্গিকে আমরা সেক্সিজম বলছি। ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা? আর কোনো অসুবিধা আছে এই জায়গাটা? বলো, তারপর আমি নেক্সটটা বলছি। প্র্যাকটিস একটু বড়। স্যার এই হার্ট অ্যাটাকটা কি বোঝাতে চাইলেন? কোনটা? এই যে হার্ট অ্যাটাকের একটা মানে উদাহরণ দিলেন না, হ্যাঁ, ওটা বলছি আর কি, কি বোঝাতে চাইলেন? এই যে যেটা বললাম যে আমাদের, আমরা জোকস আছে বা শেয়ার করি, যে একটা এক্সাম্পল বললাম যে মেয়েদের হার্ট অ্যাটাক হয় না কারণ মেয়েদের হার্ট নেই, তাই তো? আমরা এই ধরনের জোক শুনেছি বা আমরা এগুলো নিয়ে শেয়ার করছি আমরা, কিন্তু এটার অন্তর্নিহিত মানে কি? যে মেয়েদের হার্ট নেই, অর্থাৎ মেয়েরা, হার্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? যে আমরা হার্ট কথাটা বা হৃদয় কথাটা এই অর্থেই ব্যবহার করি, বা এই অর্থে আমরা বলছি এই মেসেজে, যে হার্ট বলতে বোঝাচ্ছি মেয়েরা কি বলবো, যে সহনশীল নয় ঠিক, কেয়ারফুল, বা তোমার জন্য কেয়ার করবে, তোমার জন্য প্যাম্পার করবে, বা এই বিষয়গুলো নয়। তারা অনেকটা অনেক, এই মেসেজটা দ্বারা আমরা বোঝাতে চেষ্টা করছি আর কি, তারা অনেকটা কি বলবো, যে সেলফিশ। এটা তো আমরা বোঝাই। হার্ট নেই বলতে কি, যে হার্ট আমরা বলছি না, আমরা বলি না ইজ এ ভেরি কাইন্ড পার্সন, তার মানে কি সে খুব দয়ালু, বিভিন্ন, খুব ভালো মানুষ, এটা এই অর্থে তো আমরা বলছি। আমরা হার্ট নেই বলতে সে দয়ালু নয়, সে একটা নিষ্ঠুর মানুষ, মেয়েরা নিষ্ঠুর হয়, এটাই বোঝাতে চাইছি। সুতরাং এই মেসেজটার দ্বারা কিন্তু আমরা মেয়েদেরকে ছোট করছি, যে মেয়েদের হার্ট অ্যাটাক হয় না কারণ তাদের হার্ট নেই। মেয়েদের হার্ট অ্যাটাক হয়, কিন্তু সেগুলো রিপোর্ট কম। এই রোগ, ডিজিজেরও কিন্তু একটা জেন্ডার বায়াস আছে। আমাদের এগুলো সিলেবাসে নেই, যে ডিজিজ বা রোগ কিভাবে জেন্ডার বায়াসড। রোগেরও একটা একটা আচ্ছা স্যার। সময়, একটা সময় আগে রোগ বা এই শুধুমাত্র এটা মেয়েদের সাথে যেত, মেয়েদের সাথে অ্যাসোসিয়েটেড হতো। পরবর্তীকালে কিন্তু এটার সাথে যে মেলরাও অ্যাড হয়েছে, বা সেগুলো তোমাদের এতটা ডিটেলসে নেই, যে যে ডিজিজের হিস্ট্রিটা কি, কিভাবে জেন্ডার বায়াস হয়ে এসেছে, তাই না? ঠিক আছে, যাই হোক, বোঝা গেল তো বিষয়টা। সেক্সিজম কি? সেক্সিজম বলতে সেই সমস্ত টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট ধরো আছে আমরা, আমাদের কাছে, যেগুলোর দ্বারা আমরা মেয়েদেরকে ছোট করছি। ঠিক আছে, স্যার বলো। স্যার বলছি সেক্সিজমের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সও পড়ে? কোনটা? মানে মেয়েদের, তো ডোমেস্টিক ভায়োলেন্সও পড়ে মেয়েদের ছোট করে, মানে হ্যাঁ, ওটা। ডোমেস্টিক ভায়োলেন্স, তুমি হয়তো কোনো কোনো মেয়েকে হয়তো সে ছোট করছে আর কি, মানে কোনো একটা এমন কিছু বললো যার দ্বারা সে ছোট মনে করছে, তাকে আমি হেও করছি, তাকে ডিসরেসপেক্টফুল কোনো কথা বলছি, তখন সেটা সেক্সিজম। এই যে আমরা বলি ঠিক। যে এই যে বিভিন্ন টেস্ট হয় না, যে মেয়েরা কি বলে, যে খাবার বিল দেয় না, বা এই যে কথাবার্তাগুলো, এইগুলো কিন্তু সেক্সিজম। এগুলোর দ্বারা কিন্তু আমরা মেয়েদেরকে ছোট করছি। যে যে বিভিন্ন টেক্সট মেসেজ ধরো, এই যে রেয়া চক্রবর্তীকে নিয়ে যে সমস্ত হচ্ছে, প্রচুর, মানে লটস অফ এক্সাম্পল আছে এরকম সেক্সিজম। হ্যাঁ, ঠিক আছে স্যার। হুম। এবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র কি না, প্যাট্রিয়ার্কি বলতে বোঝাচ্ছে একটা কাঠামোকে, একটা স্ট্রাকচারকে, যে স্ট্রাকচারটা সবসময়, বা যে স্ট্রাকচারে সবসময় পুরুষরা উপরে অবস্থান করে মেয়েদের তুলনায়। ঠিক আছে? অর্থাৎ পুরুষতন্ত্র বলতে এমন একটা কাঠামো
যা সবসময় পুরুষকে উপরে রাখে এবং পুরুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। বোঝা গেল বিষয়টা? এই পুরুষতন্ত্র বলতে বোঝাচ্ছে এমন একটা কাঠামো যে কাঠামোতে পুরুষেরা মেয়েদের উপরে অবস্থান করে এবং যে কাঠামোটা পুরুষদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে বা শ্রেষ্ঠত্বের দাবি জানিয়ে আসে। ক্লিয়ার? আমাদের সমস্ত ইনস্টিটিউশন, আমরা একটা প্র্যাকটিক্যাল সোসাইটিতে বসবাস করছি, পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি, যেখানে সমস্ত ইনস্টিটিউশন, সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত কাস্টম, সমস্ত নর্মস মেল সুপ্রিমেসিকে কন্ডাক্ট করে। সমস্ত কিছুর দ্বারাই কিন্তু ছেলেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় প্রত্যেকটা ক্ষেত্র, ইচ এন্ড এভরি স্ফিয়ার অফ লাইফ। আমাদের এডুকেশন দ্বারা আমরা আগের দিন বললাম, একটা এক্সাম্পল দিলাম যে আমরা টেক্সট পড়ছি, সেখানেও কিন্তু একটা জেন্ডার ইয়ে রয়েছে। আমরা অ্যাডভেঞ্চারের গল্পে কোনো কিন্তু মেয়ের কথা পাই না, খুবই কম। ইভেন ফিমেল ক্যারেক্টারের সংখ্যাই খুব কম, ফিমেল ক্যারেক্টারই নেই। আমরা বিভিন্ন ক্ষেত্রে, এই যে হিন্দু ধর্মে এত উপবাস, পৃথিবীর কোনো উপবাস নেই যেটা ছেলেরা করে। অর্থাৎ পরিবারকে ভালো রাখা, হাজবেন্ডকে ভালো রাখা, সন্তানকে ভালো রাখা, বাবা মাকে ভালো রাখা, সব রেসপন্সিবিলিটি মেয়েদের উপর। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মেয়েদেরকে সবসময়, কিন্তু মেয়েদের পজিশনটা সবসময় কিন্তু ছেলেদের নিচে অবস্থান করছে। অর্থাৎ মেয়েদের জীবন হচ্ছে, যে আমাদের সোসাইটিতে বেসিক্যালি এমন ভাবে ছোট থেকে ট্রিট করা হয় যেমন মেয়েদের জন্মই হচ্ছে মাদারহুডের জন্য, মা হওয়ার জন্য, এবং ওটাই তাদের আলটিমেট লক্ষ্য, মা হওয়া, বিয়ে করা, জন্ম, সঙ্গে একটা এজ পর্যন্ত এডুকেশন করা, যাতে একটা ভালো পাত্র পাওয়া যায়, ভালো বাড়িতে বিয়ে হয়, এবং তারপর সেই সংসার ধর্ম পালন করা, আলটিমেট মা হওয়া এবং সন্তানের জন্য সারা জীবন অতিবাহিত করা। এটাই মেয়েদের আলটিমেট লক্ষ্য বলে আমাদের সোসাইটি মনে করছে। এটাই প্যাট্রিয়ার্কি। যেখানে মেয়েদেরকে, যেখানে মেয়েদের যে আলাদা স্বাধীনতা আছে, যেখানে মেয়েদের চয়েস আছে, সেইগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। বিভিন্ন ক্ষেত্রে ওমেন অপারেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ওমেন অপারেশন বাড়ছে দিনের পর দিন। ক্লিয়ার? এবং এগুলোকে আমরা সহজে চিহ্নিত করতে পারছি না। এগুলো আমাদের সোসাইটিতে এমন ভাবে প্রবেশ করা আছে যে আমরা মনে করছি না যে এগুলোকে আমরা সহজে কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। আমাদের ব্যবহার, আমাদের স্ট্রাকচারের মধ্যে এমন ভাবে মিশে আছে। যেমন বললাম যে আমরা, এই যে আমরা ভাবি না যে মা হওয়া বাদেও মেয়েদের আলাদা কোনো রেসপন্সিবিলিটি বা ডিউটি থাকতে পারে। মেয়েরা চাকরি করছে কাজের পর, কিন্তু সেই চাকরিটা সবসময় কিন্তু পার্ট টাইম হিসাবে গৃহীত হচ্ছে। দেখবে একটা বাড়িতে যদি ভাই বোন দুজনেই চাকরি করে, দেখবে মোস্ট অফ দ্য ফ্যামিলি, ইভেন মোস্ট অফ দ্য 90% ইন্ডিয়ান ফ্যামিলিতে বা আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে ছেলের ইনকামটাই কিন্তু পরিবারের মেন ইনকাম হিসেবে ধরা হয়। অর্থাৎ সংসার খরচ যেটাকে বলছি, সেটা চালাবার জন্য ছেলে যে ইনকাম করে সেটাকেই পরিবারের ইনকাম হিসেবে ধরা হয়। দেখবে মেয়ের ইনকামটা কিন্তু সেখানে পরিবারের এক্সট্রা ইনকাম। মেয়ের ইনকামটা দেখবে সেখানে বাবা নিচ্ছে না, যে ও নিজের মতো খরচ করুক ওই টাকাটা। ছেলের ইনকাম কিন্তু মেন ইনকাম, তা সংসার চালাবে ছেলেরা। এই যে বিষয়টা, আবার দেখো যখনই বিয়ের পর এটা যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে, মেয়েটার যখনই বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের পর শ্বশুর বাড়িতে কিন্তু মেয়ে তার রোজগারের টাকা তার খুশি মতো খরচ করতে পারে না। ইভেন সে রোজগারও করতে পারে না তার মতো, যতক্ষণ না তার শ্বশুর বাড়ি, তার হাজবেন্ড, তার শ্বশুর বাড়ি পারমিশন দিচ্ছে। অর্থাৎ আমরা যদি যদি আমরা ভেবে থাকি যে ভালো তো, যে মেয়েদেরকে স্বাধীনতা, যে মেয়েদের ইনকামটা মেয়েরা নিজেদের মতো করে খরচ করছে, না। কারণ বাবা মনে করছে মেয়ে তো আর কদিনের অতিথি, এখানে কতদিন থাকবে, আর কয়েকটা বছর হয়তো, সে তার টাকাটা নিজের মতো খরচ করুক। আর এই সংসার চালানোর গুরুভার, দায়ভার হচ্ছে ছেলেদের উপর। এর দ্বারা কিন্তু ছেলেদের শ্রেষ্ঠত্বই প্রমাণ হয়। ছেলেদের, অর্থাৎ ছেলের উপর বেশি রেসপন্সিবিলিটি, এই পরিবারের রেসপন্সিবিলিটি, পরিবারের দায় দায়িত্ব সব ছেলেদের কাঁধে। মেয়েরা না রোজগার করলেও চলবে। আজকে মেয়ে কাজ করছে, কালকে যদি শ্বশুর বাড়িতে কাজ না করতে যায়, কিছু এসে যাবে না, কারণ সে হাজবেন্ডের টাকাটা খাবে বা সে হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে? এইভাবে প্যাট্রিয়ার্কি আমাদের সোসাইটিতে বিভিন্ন ভাবে আমাদের মধ্যে ঢুকে পড়েছে। ক্লিয়ার? কিছুদিন আগে
তো একটা ভিডিওতে অনেক কয়েক বছর আগেই হবে, তোমরা দেখেছো কিনা জানি না, জাভেদ আখতারের নাম নিশ্চয়ই শুনেছো, তাই তো? জাভেদ আখতারের একটা ভিডিও দেখেছো, তোমাদেরকে পাঠিয়েছিলাম কি মাদারহুডের উপর? এই যে বলা হয় না যে মাদারহুড বা মাতৃত্ব একটা পবিত্র জিনিস, তারা জাভেদ আখতার এটাকে ক্রিটিক করছেন। যারা জাভেদ আখতার বলছেন না, মা মাতৃত্ব কোনো পবিত্র বিষয় নয়, মা কোনো দেবতা নয়, মা কোনো দেবী নয়। আমরা মাকে দেবীর আসনে বসিয়ে দিই তো, বসিয়ে ফেলি, তাই তো, বা বলি মা দেবী, মাদারহুড একটা পবিত্র জিনিস। জাভেদ আখতার বলছেন এখানে অপারেশনটা লুকিয়ে আছে। কিভাবে অপারেশনটা লুকিয়ে আছে? বলছে একটা বাচ্চা জন্মাবার পর সে সব থেকে বেশি অ্যাটাচ থাকে তো মায়ের সাথে, এবং সে আস্তে আস্তে যখন তার জ্ঞান হচ্ছে, বলছে বাচ্চাটা দেখছে যে সে কিভাবে তার মা অপ্রেসড হচ্ছে পরিবারের দ্বারা, বাবার দ্বারা, ঠাকুমার দ্বারা, পরিবারের বিভিন্ন মেল মেম্বার, অন্যান্য মেম্বারদের দ্বারা। তার কোনো স্বাধীনতা থাকছে না, সে সারাদিন বাড়ির জন্য কাজ করে যাচ্ছে, নিজের কোনো ব্যক্তিগত কিছু নেই। এবং এটা দেখার পর একটা বাচ্চার কিন্তু মায়ের প্রতি একটা সিম্পেথি জন্মে। যদি ছেলে হয় সেটা আরো বেশি করে জন্মে, যে মা এত কষ্ট করছে, আমি বড় হয়ে মায়ের দুঃখ দিয়ে দেবো, বা মা আমি বড় হলে মায়ের এই দুঃখটা থাকবে না। ঠিক আছে? এবার ছেলেটা আস্তে আস্তে বড় হয়। ঠিক আছে? বড় হওয়ার পর কি হয়, যেহেতু বলছে বড়, জাভেদ আখতার বলছেন যে যেই বাচ্চাটা বড় হয়ে গেল, তখন কিন্তু সে পুরুষ, সে কিন্তু ওর ছেলে নয়। এবং যেহেতু পুরুষ, সুতরাং তাকেও অন্যান্য মেয়েদের উপর কিন্তু ওই শোষণ বা ওই অর্ডার চাপিয়ে দেওয়া, এই বিষয়টা করে যেতে হবে। কারণ সে এটা দেখে এসেছে, ছোট থেকে এটা শিখে এসেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা, বিভিন্ন ঘরের মধ্যে শিখে এসেছে যে কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে বাবা অর্ডার করছে, কিভাবে মেল মেম্বাররা, অন্যান্য মেম্বাররা মায়ের উপর অর্ডার করছে বা কিছু, এগুলো সে দেখে আসছে। এবার যখন সে বড় হলো, তখন অলরেডি সে মাকে দেবীর আসনে বসিয়ে দিয়েছে, যে মা দেবী, যে মা আমাদের জন্য এত কিছু স্যাক্রিফাইস করছে। এবার কি হচ্ছে, ছেলেটা বিয়ে করছে। বিয়ে করার পর সে বলছে কি করছে না, সে তার ওয়াইফের অ্যাক্টিভিটিস গুলো মায়ের সাথে তুলনা করছে। রান্নাটা ঠিক মায়ের মতো হয়নি, অর্থাৎ মায়ের জায়গাটা কিন্তু ও নিতে পারছে না। এবার ওই মাকে সেন্ট্রাল করে, মাকে দেবী বানিয়ে সে অন্যান্য মেয়ের অপারেশন করছে, সে তার ওয়াইফকে অপারেস্ট করছে, সে তার কাজের মেয়েকে অপারেস্ট করছে, যে তুমি রান্নাটা ঠিক মায়ের মতো হচ্ছে না, এটা ঠিক মায়ের মতো হচ্ছে না। অর্থাৎ মা এখানে একটা আইডিয়াল, আইডিয়াল টাইপ। এবং ওই আইডিয়াল টাইপকে কেন্দ্র করে আমি বাকি মেয়েদের অপারেস্ট করছি, বাকি সবাইকে আমি শোষণ করছি। এবং জাভেদ আখতার খুব শেষে খুব ভালো বলেছেন, মানে এটাই যদি সত্যি হয়, তাহলে বিগত 3000 বছর ধরে খাবারের কোয়ালিটি কমে আসছে। যে আমার ঠাকুমা যেরকম রান্না করতো, আমার ঠাকুমা সেভাবে করতো না, পারে না। আবার ঠাকুমা যেভাবে রান্না করে, মা সেভাবে পারে না। মা যেভাবে পারছে, নেক্সট জেনারেশন যেভাবে পারছে না। ঠিক আছে? সুতরাং বোঝা গেল কিভাবে আমাদের প্যাট্রিয়ার্কি আমাদের মধ্যে প্রবেশ করে আছে আর কি, কিভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পুরুষতন্ত্র ঢুকে আছে, যেখানে পুরুষরা পুরুষদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, শ্রেষ্ঠত্ব প্রকাশ করছে, যেখানে পুরুষদের অবস্থান সব সময় মেয়েদের উপরে। সেই জন্য তোমাদের প্রথমেই বলেছিলাম প্রথম দিনে যে এইটা ভীষণ ইন্টারেস্টিং একটা পেপার তোমাদের জন্য। এবং এটা যতটা না আমরা টেক্সট বেসে পড়বো, টেক্সট তো অবশ্যই পড়বো, টেক্সট পড়ে আমরা সেই আউটলুকটা তৈরি করব, সেই দৃষ্টিভঙ্গিটা তৈরি করব, এবং সেই দৃষ্টিভঙ্গিটা দিয়ে সেই দেখার যে আমাদের চোখ তৈরি হলো, যে দেখাটা আমাদের তৈরি করছি আমরা সোশিওলজি পড়ে, সেই আউটলুক দিয়ে আমরা আমাদের প্রতিদিনের জীবন দেখবো। সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা আমাদের প্রতিদিনের জীবনে দেখবো যে কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে জেন্ডার রয়েছে, কিভাবে আমরা একটা স্যার অন্নপ্রাশন বাড়ি। ভিডিওটা এবার পাঠাবেন না, স্যার হ্যাঁ, ভিডিওটা পাঠিয়ে এবার দেবো, সব পাঠাবেন। রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, ঠিক পাঠিয়ে আছে। দেবো আমি। হ্যাঁ, যে কিভাবে আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি, সেখানে মেয়ের অন্নপ্রাশন হলে আমরা তাকে একটা টেডি বিয়ার দিয়ে আসছি, কিভাবে আমরা একটা ছেলের অন্নপ্রাশন হলে তাকে একটা গাড়ি, একটা বন্দুক দিয়ে আসছি। এগুলো জেন্ডার সোশ্যালাইজেশন, সেগুলো আমরা পরে জানবো।
এগুলোর মধ্যে অপারেশন তেমন নেই, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে ক্লিয়ার। অর্থাৎ এই প্যাট্রিয়ার্কি মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা আলাদা রোলের কথা বলছে, আলাদা আলাদা ভূমিকার কথা বলছে। তুমি ছেলে, সুতরাং তোমার ভূমিকা এটা, তুমি মেয়ে, সুতরাং তোমার ভূমিকা এটা, তুমি এই এই কাজগুলো করবে, তুমি ছেলে, সুতরাং তুমি এই এই কাজগুলো করবে। এবং এই যে রোল ডিফারেন্সিয়েশন গুলো, এগুলো কিন্তু মেয়েদেরকে অবজেক্টিফাই করে। অবজেক্টিফাই করে বলতে মেয়েদেরকে অবজেক্টে পরিণত করে, মেয়েদেরকে বস্তুতে পরিণত করে বিভিন্ন ক্ষেত্রে। আমরা অ্যাডভার্টাইজমেন্টের একটা অসম্ভব একটা ভালো উদাহরণ, যে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে দেখি যে কিভাবে মেয়েরা একটা অবজেক্ট হিসাবে, বেসিক্যালি একটা সেক্স অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছেলেদের সেভিং ক্রিমের অ্যাডভার্টাইজমেন্টে মেয়েদেরকে দেখানো হচ্ছে যে সেভিং ক্রিমটা, ওই সেভিং ক্রিম ইউজ করলে সে মেয়েদের, ছেলেদের গাল মেয়েদের মতো মোলায়েম হবে। অর্থাৎ মেয়েদের শরীরকে একটা অবজেক্ট, একটা সেক্স টুল হিসাবে ইউজ করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এবং মডার্ন অ্যাডভার্টাইজমেন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে, যে মেয়েদেরকে কিভাবে একটা সেক্স অবজেক্ট, বিশেষ করে তাদের শরীরকে কিভাবে প্রদর্শন করা হচ্ছে, একটা কিভাবে একটা সেক্সুয়াল টুল হিসাবে মেয়েদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে, মেয়েদেরকে দেখানো হচ্ছে যে তারা, অর্থাৎ তারা যে একটা মানুষ, তারা যে একটা সাবজেক্ট, এটাকে ডিনাই করা হচ্ছে, তাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে একটা সেক্স টুল হিসাবে, একটা অবজেক্ট হিসাবে। ঠিক আছে? এবং এই যে অবজেক্টিফিকেশনটা, এটা সোসাইটি টু সোসাইটি, এটা কালচার টু কালচার ভ্যারি করছে আলাদা আলাদা। যে এখানে যেভাবে মেয়েরা ডিসক্রিমিনেশন হচ্ছে, সেই ডিসক্রিমিনেশনটা কিন্তু মুম্বাইয়ের ডিসক্রিমিনেশন থেকে অনেকটা আলাদা। আবার মুম্বাইয়ের ডিসক্রিমিনেশন কিন্তু একটা গ্রামের ডিসক্রিমিনেশন থেকে অনেক আলাদা। ভারতবর্ষের ডিসক্রিমিনেশন আমেরিকার ডিসক্রিমিনেশন থেকে অনেকটা আলাদা, এটা ভ্যারি করে। ঠিক আছে? কিন্তু সমস্ত ক্ষেত্রে মেল সুপ্রিমেসি দেখা যায়, অর্থাৎ পুরুষদের শ্রেষ্ঠত্ব দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্র, পুরুষদের শ্রেষ্ঠত্বকে দাবি করে বা প্রকাশ করে। ঠিক আছে? অর্থাৎ এবং এই পুরুষতন্ত্রের সাথে ক্ষমতা যুক্ত আছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, পুরুষতন্ত্র শুধুমাত্র এই যে অপপ্রেশন বা এই যে আলাদা আলাদা জেন্ডার রোলস কে ডিফাইন করছে তা নয়, এটার সাথে একটা ক্ষমতা যোগ যুক্ত আছে, যে ক্ষমতাটা হোল্ড করছে পুরুষেরা, পুরুষেরা এটাকে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে? অর্থাৎ মেয়েরা পাওয়ারলেস, ছেলেরা পাওয়ারফুল সমস্ত ক্ষেত্রে। এডুকেশন থেকে শুরু করে যে তুমি কত দূর পড়বে, সেটার ডিসিশন কিন্তু বাড়ির মেল মেম্বাররা নেবে। তোমার কখন বিয়ে হবে, সেই ডিসিশনটাও কিন্তু বাড়ির মেল মেম্বাররা নিচ্ছে। ইভেন বিয়ের পর এই যে মাদারহুড, সেই ডিসিশনটাও কিন্তু অনেক সময় মেয়েদের উপর থাকে না, সে কখন মা হবে সেটাও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তার মেল পার্টনার অর্থাৎ হাজবেন্ড নিয়ে থাকে। এবং আজকালকার দিনে আমরা ম্যারিটাল রেপের কথা প্রচুর পরিমাণে শুনতে পাই। ঠিক আছে? অর্থাৎ এই পুরুষতন্ত্রে এই স্ট্রাকচারাল ইনইকুয়ালিটি দেখা যাচ্ছে, একটা কাঠামোগত যে অসাম্য দেখা যাচ্ছে, সেটা যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে। পুরুষেরা সেখানে ক্ষমতাধর, ক্ষমতাশীল, এবং মেয়েরা মূলত পাওয়ারলেস। এবং প্রত্যেকটা, এমনকি রিপ্রোডাক্টিভ ফাংশন, তাদের রিপ্রোডাকশনের উপরেও কিন্তু ছেলেদের আধিপত্য দেখা যায়। ঠিক আছে? এবং এই যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ক্ষমতার যে অসম বিন্যাস, এটাই কিন্তু পুরুষদের স্ট্যাটাস কোকে বজায় রাখতে সাহায্য করছে। তো আমরা সবসময় কিন্তু, যে ইভেন আমরা যে এই যে পদবি লিখছি, আমরা বাবার পদবি লিখছি, তাই তো? অর্থাৎ এই পুরুষের আধিপত্যটা, এই ক্ষমতাটা, পুরুষদের শ্রেষ্ঠত্ব বা পুরুষদের অবস্থানটা যে মেয়েদের উপরে, সেটা সব সময় বজায় রাখছে বা বজায় রাখতে সাহায্য করছে প্রত্যেকটা ক্ষেত্রে এটা। ঠিক আছে? এবং এই পুরুষতান্ত্রিক সমাজে সবসময় ছেলেরা একটা প্রিভিলাইজড বা একটা সুবিধা নিয়েই জন্মগ্রহণ করে। যখন একটা বয় বেবি জন্মগ্রহণ করছে, অলরেডি সে প্রিভিলাইজড বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে, তাই তো? একটা দরিদ্র পরিবারের ছেলেরা যতটা না সাফার করছে, একটা দরিদ্র পরিবারের মেয়েরা তার থেকে অনেক বেশি সাফার করে। ঠিক আছে? এখনো অনেক বাড়িতে মেয়েদের পড়াশোনা হচ্ছে শুধুমাত্র বিয়ে দেওয়ার জন্য, তাদের কোনো ফিউচার নেই। ইভেন তোমরা যদি দেখো
এই যে কলেজে তোমরা শুধু এইটুকু দেখো যে কলেজ থেকে প্রত্যেকটা কলেজে এই আমার খ্রিস্টান কলেজে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখো টপার কারা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা হয়, মোস্ট অফ দ্য টপার আর গার্লস। কিন্তু তুমি যে কোনো সেক্টরে চাকরি ধরো, একটা সেক্টরে বলে দাও যেখানে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি, যদি রিজার্ভেশন না থাকে, মানে মেয়েদের স্কুল আমি বাদ দিলাম, সেখানে মেয়েদের জন্য রিজার্ভেশন থাকে। অন্য অন্য যে কোনো সেক্টর, আমাদের কলেজে তো কোনো রিজার্ভেশন নেই মেয়ে ছেলেদের জন্য। আমাদের কলেজ, অন্যান্য কলেজ, পাড়ার শহরের পঞ্চায়েত বলো, মিউনিসিপ্যালিটি বলো, সমস্ত ক্ষেত্রে এমন একটা জায়গা দেখাও যেখানে মেয়েদের সংখ্যা, মেয়েদের কর্মক্ষেত্রে নিযুক্তের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে মেয়েদের রেজাল্ট ছেলেদের তুলনায় অনেক বেশি হচ্ছে আজকাল দিনে। কলেজ ইউনিভার্সিটি সেটা তো আউটস্ট্যান্ডিং, ম্যাক্সিমাম দেখবে। আজ থেকে 3-4 বছর আগে থেকে সোশিয়াল ডিপার্টমেন্টে 1 থেকে 2টি ছেলে করে পাস করতো। এই যে 2 বছর আগে বোধহয় সোশিয়াল ডিপার্টমেন্ট থেকে পাস করেছিল ছেলে বোধহয় 2জন। এবছর হয়তো থার্ড ইয়ারে কজন বেরোবে, থার্ড ইয়ারে এতগুলো ওদের আছে, ওদের হয়তো 4-5জন ছেলে পাস করবে, টোটাল ক্লিয়ার হয়ে বেরোবে এরকম 5 থেকে 6 জন। অন্যান্য দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, এবং এর আগেও এরকম ছিল, শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টে নয়, অন্যান্য ডিপার্টমেন্ট দেখো সেখানেও সেম। তাহলে যাচ্ছে কোথায় এরা? এত ভালো রেজাল্ট করছে, করে এত ভালো রেজাল্ট করে শেষে আলটিমেটলি সেই বিয়ে করে সংসার ধর্ম পালন করছে। সুতরাং বিয়ের পর কাজ করার বা কাজ পাওয়ার মতো যে সময়টা দরকার সেটা কিন্তু মেয়েরা পাচ্ছে না, মেয়েদেরকে দেয়া হচ্ছে না। এটাই পাচ্ছে আর কি। ঠিক আছে, তাদেরকে পড়ানো হচ্ছে কেন? না, একটা যোগ্য পাত্রী হিসাবে গড়ে তোলার জন্য। ঠিক আছে? তাহলে বোঝা গেল বিষয়টা প্যাট্রিয়ার কি কি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফেলোসেন্ট্রিসিজম। ফেলোসেন্ট্রিসিজম কি? না, ফেলোসেন্ট্রিসিজম বলতে বোঝাচ্ছে বেসিক্যালি যে এটা ডিসক্রিমিনেশনের একটি কনসেপচুয়াল লেভেলে, আমাদের ধারণাগত পর্যায়ে যে ডিসক্রিমিনেশনটা দেখা, বৈষম্যটা দেখা যায় নারী পুরুষের মধ্যে, সেটা হচ্ছে ফেলোসেন্ট্রিসিজম। ধারণাগত বলতে আমরা এই যে আমাদের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার মধ্যে যে বৈষম্য দেখা যাচ্ছে নারী পুরুষের মধ্যে, সেটা হচ্ছে ফেলোসেন্ট্রিসিজম। যেমন আমরা মনে করছি মেয়েরা ইমোশনাল হয়, আমরা মনে করছি যে ছেলেরা প্রকাশ্যে কাঁদবে না, ছেলেরা র্যাশনাল হয়। আমরা মনে করছি ছেলেরা এজেন্টিক হয়, ছেলেরা অ্যাসার্সিভ হয়, ছেলেরা ব্রেভ সাহসী হয়, মেয়েরা ভীতু হয়, মেয়েরা ডিপেন্ডেন্ট হয়, নির্ভরশীল হয়, ছেলেরা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট হয়। এগুলো হচ্ছে তোমার ফিলোসেন্ট্রিসিজম, অর্থাৎ কনসেপচুয়াল লেভেলে ধারণাগত দিক থেকে যে নারী পুরুষের মধ্যে যে ডিসক্রিমিনেশনটা দেখা যাচ্ছে সেটাকে আমরা ফিলোসেন্ট্রিসিজম বলছি। এবং এটা শুধুমাত্র ডিফারেন্সিয়েট না, ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন এই অর্থে আমরা কিন্তু ইমোশনের তুলনায় আমরা র্যাশনালিটিকে বেশি জোর দিই। আমরা মনে করছি তোমার দুঃখ পেয়েছো, কেউ দুঃখ সবাই পেতে পারে বিভিন্ন কারণে, হয়তো কেউ কোনো প্রিয়জন হারিয়েছে বা হোয়াট এভার দ্য রিজন। এই দুঃখে যদি একজন, কান্নাটাও তো আমাদের দুঃখের বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশটা যদি একজন ছেলে করে একজন মেয়ে করে, ছেলেটাকে কিন্তু সবাই বলবে যে কি প্রকাশ্যে কান্নাকাটি করছে, ছেলে হয়ে এত কান্নাকাটি করে। কিন্তু সেই কিন্তু একই দুঃখ পেয়েছে, তার শোকটা কিন্তু মেয়ের সমতুল্য, কিন্তু সে যেহেতু ছেলে, সে সেটাকে হাইড করছে। এবং এই হাইড করাটাকে আমরা সুপ্রিমেসি বলছি। এই হাইড করাটাকে আমরা ছেলেদের জায়গায় রাখছি। যদি কোনো মেয়ে কম কান্নাকাটি করে, তখন আমরা দেখবে মেয়েটাকে অন্য চোখে দেখছি, যা মেয়েটা প্রচুর সাহসী মেয়ে, তো দায়িত্ব নিয়ে নিয়েছে বাড়ির। অর্থাৎ আমরা, এটা আমাদের কাছে অবাক বিষয়, মেয়ে দায়িত্ব নিয়েছে বাড়ির। অর্থাৎ দায়িত্ব নেওয়াটা মেয়ের কাজ নয়, দায়িত্ব নেওয়াটা ছেলেদের কাজ। এই যে কনসেপচুয়াল লেভেলে আমাদের যে ডিসক্রিমিনেশনটা রয়েছে, আমরা যে মেয়ে সুতরাং সে ইমোশনাল হবে, কেয়ারিং হবে, কেয়ারফুল হবে, কেয়ারিং হবে। ছেলে এতটা ধৈর্যশীল হবে না, রাফ এন্ড টাফ হবে, সে নয়েজি হবে, সে উচ্চস্বরে কথা বলবে। মেয়ে সে মৃদু স্বরে কথা বলবে, ধীর গতিতে কথা বলবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে ফিলোসেন্ট্রিসিজম। বোঝা গেল? এই তিনটে কনসেপচুয়াল লেভেলে বা ওমেন অপারেশনকে তিনটে ভাগে মোটামুটি
যে তিনটে ক্ষেত্রে অপারেশন দেখা যায়। সেক্সিজম, যেটা আমরা যে সমস্ত অ্যাক্ট বা কথাবার্তা বা টেক্সট মেসেজ বা অ্যাটিটিউড যেগুলোর দ্বারা মেয়েদেরকে ছোট করছি, সেটা সেক্সিজম। প্যাট্রিয়ার্কি একটা কাঠামো, যে কাঠামো পুরুষদের সবসময় মেয়েদের উপরে রাখছে, ঠিক আছে? এবং ফেলোসেন্ট্রিজম বলছি, এটা আমাদের কনসেপচুয়াল লেভেল, আমাদের ধারণাগত লেভেলে, যেখানে ছেলে মেয়েদের মধ্যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, যে আমরা মনে করছি ছেলেরা রেশনাল, ছেলেরা ব্রেভ, ছেলেরা সাহসী, মেয়েরা weak, মেয়েরা দুর্বল, মেয়েরা ইমোশনাল, মেয়েরা নির্ভরশীল ছেলেদের উপর বা অন্যান্য কারোর উপর, ছেলেরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এগুলো হচ্ছে ফেলোসেন্ট্রিসিজম। বোঝা গেল? নেক্সট দিন আমরা ফেমিনিজম শুরু করব। ফেমিনিজম হলো এমন একটা মতাদর্শ, যে মতাদর্শ পুরুষদের আধিপত্যের বিরুদ্ধে নারী মুক্তির কথা বলে। এই যে মেয়েরা অপ্রেসড হচ্ছে আমরা দেখলাম, ফেমিনিজম হচ্ছে সেই ইডিওলজি, সেই মুভমেন্ট, যেটা এই অপ্রেশন থেকে বেরিয়ে আসার কথা বলছে। ঠিক আছে, মূলত তিনটে তিনটে ফেমিনিজম তোমাদের পড়াবো, একদিন একটা করে পড়াবো আমি। একদিন র্যাডিক্যাল, একদিন লিবারেল, আর একদিন মার্কসিস্ট। হুম, আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে তো বলো। বলো, কারো কোনো প্রশ্ন আছে? নেই কারো কোনো প্রশ্ন?